প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আশা করি সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধি থেকে। দেওয়ানি কার্যবিধির 96 ধারা থেকে আজকে আলোচনা করব। 96 থেকে আজকে শেষ ধারা পর্যন্ত আলোচনা করা হবে, অর্থাৎ ধারাগুলো আজকে শেষ করে দিব এবং নেক্সট ক্লাসে আমরা আদেশ শুরু করব, অর্ডার শুরু করব। সিপিসির ওপরে বিগত ক্লাস হয়েছে, 2টি ক্লাস হয়েছে। ওই ক্লাসগুলোতে আমি বেসিক বিষয়গুলো আলোচনা করেছি, আপনারা ভিডিও দেখেছেন আশা করি। তাহলে আমরা এ যাবৎ দেখেছি যে সেকশনগুলো, সেগুলোর মধ্যে মামলা কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, টেরিটোরিয়াল জুরিসডিকশন, পিকুইনারি জুরিসডিকশন, এগুলো আমরা দেখেছি গত ক্লাসে। মামলা হয়ে গেল, মামলার জাজমেন্ট কিভাবে হবে এগুলো সম্পর্কে আমরা জেনেছি। এবার মামলার যখন জাজমেন্ট হয়ে যায়, সেটাকে আমরা বলতে পারি যে প্রথম সিদ্ধান্ত। একটা আদালতের প্রথম সিদ্ধান্ত হচ্ছে মূল মামলায় যে রায় বা আদেশ হয়, সেটা হচ্ছে প্রথম সিদ্ধান্ত মামলার। এবার এই সিদ্ধান্তটা যদি কোনো পক্ষের পছন্দ না হয়, বাদী বা বিবাদীর, একাধিক বাদী বা একাধিক বিবাদীর মধ্যে যে কোনো একজন, এক বা একাধিক ব্যক্তির যদি পছন্দ না হয়, মামলা সংশ্লিষ্ট কোনো পক্ষের যদি একটা জাজমেন্ট, রায় বা ডিক্রি পছন্দ না হয়, তাহলে তিনি সেই রায়ের বিরুদ্ধে কিছু প্রতিকারমূলক পদক্ষেপ নিতে পারেন। তার মধ্যে সবচেয়ে বড় পদক্ষেপ হচ্ছে আপিল বা অ্যাপিল। রিভিউ আছে, রিভিশন আছে, রেফারেন্স আছে, এই ধরনের বেশ কিছু পদক্ষেপ আছে, যেগুলোকে আমরা সেকেন্ড জাজমেন্ট বা সেকেন্ড ডিসিশন হিসেবে বলতে পারি। তাহলে মূল মামলায় অরিজিনাল যে কোর্ট আছে, এই কোর্টে একটা ডিসিশন পেলাম, সেটাকে আমরা রায়, ডিক্রি হিসাবে ধরে নিব। এবং এটা কেউ যদি মেনে নিতে না চান, অসন্তুষ্ট হন, তাহলে এটার বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে, এটার বিরুদ্ধে রিভিশন করার সুযোগ আছে, রিভিউ করার সুযোগ আছে। তো আপিল সাধারণত যেই কোর্ট আদেশ দিয়েছে সেই কোর্টে আপিল করা যায় না, এর থেকে একটু বড় কোর্টে আপিল করতে হবে। তো বড় কোর্টে আপিল কোথায় কিভাবে করব বিস্তারিত আমরা জানবো হচ্ছে আদেশ এর বিধিগুলোতে। আমরা ধারাতে তাহলে কি জানবো? বেসিক জিনিসগুলো জানবো ধারাতে, যেখান থেকেও এমসিকিউ প্রশ্ন অনেক আসে। বাস্তবে আপনাদের ধারাও লাগবে, আবার আদেশও লাগবে, কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে ধারার গুরুত্ব যেমন আছে, আবার আদেশের বিধিগুলোর গুরুত্ব আছে। ড্রাফটিং এর সময় আমাদের কিন্তু আবার অর্ডারের গুরুত্ব বেশি দিতে হবে। তো যাই হোক, আজকে আমরা পার্ট 5 থেকে শুরু করছি, ধারা 96 থেকে 115। এরপরে পরের সেকশন গুলোও পড়বো। 96, 96 দেখেন, এটি একটি ধারা। ধারার আন্ডারে 3টা উপধারা আছে, 1, 2, 3। 3টা উপধারা আছে এই 96 ধারার মধ্যে। 3টা উপধারা আছে, 3টা উপধারায় 3 ধরনের বক্তব্য বলা আছে। তো এই বক্তব্যগুলো জেনে নিলে আমাদের এই 96 ধারা পড়া হয়ে গেল। বইয়ে অনেক আলোচনা থাকতে পারে, দরকার নেই। জাস্ট আমার যে কলামে, মানে যেভাবে আমি উপস্থাপন করেছি সিপিসিটাকে, এই যে ছকের মধ্যে এতটুকু তথ্য জানলে আপনার 96 ধারা থেকে যেভাবে প্রশ্ন আসুক না কেন উত্তর করতে পারবেন আশা করি। তো 1 নম্বর উপধারায় বলা হচ্ছে মূল ডিক্রির বিরুদ্ধে আপিল চলবে। অ্যাপিলস ফ্রম অরিজিনাল ডিক্রিজ। তাহলে মূল ডিক্রির ইংরেজি হচ্ছে অরিজিনাল ডিক্রি, এর বিরুদ্ধে আপিল চলবে মানে আপিল করা যাবে। প্রশ্ন আসতে পারে আপিল চলবে কি না? চলবে। বলতে পারে যে এটার বিরুদ্ধে আপিল করা যায় কিনা? করা যাবে। এটার বিরুদ্ধে আপিল গৃহীত হবে কিনা? গৃহীত হবে। ভাষা যেমনই হোক না কেন, এই 96 এর 1 উপধারার বক্তব্য হচ্ছে এটা, যে মূল যে ডিক্রি, এই ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে, যে কোনো মূল ডিক্রি। 2 নম্বর যে উপধারা, তার বক্তব্য কি? একতরফা প্রদত্ত মূল ডিক্রির বিরুদ্ধে আপিল চলবে। তাহলে মূল ডিক্রি যেটা দোতরফা হোক, বা সেটা 1 নম্বর পয়েন্টে বললো দোতরফা হতে পারে, আপিল চলবে। এখানে বলছে 2 নম্বর পয়েন্টে এসে 2 নম্বর উপধারায় স্পেসিফিক্যালি বলে দিচ্ছে যে এক্সপার্টের ডিগ্রি বা একতরফা যে ডিগ্রিটা আছে, এটার বিরুদ্ধে আপিল চলবে কিনা। হ্যাঁ, এটার বিরুদ্ধেও আপিল চলবে। 3 নম্বর পয়েন্ট দেখেন, একটু শ্যাডো করা আছে, দ্যাট মিনস এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বিগত সালে এই লাইন থেকে মেবি প্রশ্ন এসেছে, বা খুব ইম্পর্টেন্ট, আগামী বছরেও আপনাদের জন্য এখান থেকে প্রশ্ন আসতে পারে, তাই আগে থেকে শ্যাডো করে দেওয়া আছে। সম্মতি সূচক আপোষ বা সোলে ডিক্রির বিরুদ্ধে আপিল চলবে না। তার মানে যেই ডিক্রি সম্মতি সূচক, যেই ডিক্রি সোলে ডিক্রি,
এই ডিক্রির বিরুদ্ধে কি চলবে না? আপিল চলবে না। কেন আপিল চলবে না? এর যৌক্তিকতা কি? সোলে ডিক্রিটা উভয় পক্ষের সম্মতিতেই হয়। বাদী বিবাদী যতগুলো আছেন সবাই এই সোলে নামাতে কি করেন? স্বাক্ষর করেন এবং সম্মতি প্রদান করেন। এবং সোলে ডিক্রি এমন একটা ডকুমেন্ট যে ডকুমেন্টে উভয় পক্ষের, বাদী বিবাদী উভয় পক্ষের স্বার্থ নিহিত থাকে। মানে বাদী পক্ষ বলল এই এই আমরা শর্ত দিচ্ছি, এই শর্ত মূলে আমরা কি করছি, এই সোলেনামায় স্বাক্ষর করছি। বিবাদীরা বলল আমাদের এই শর্ত যদি মেনে নেয় বাদী, আমরাও স্বাক্ষর করব। হ্যাঁ, এইভাবে একটা ডকুমেন্ট তৈরি হলো। এই সোলেনামা বাদীর অ্যাডভোকেট অথবা বিবাদীর অ্যাডভোকেট যে কোনো একটা অ্যাডভোকেট সাবমিট করেন, কিন্তু উভয় পক্ষের অ্যাডভোকেটের কি থাকে? এন্ডোর্সমেন্ট থাকে বা স্বাক্ষর থাকে, এবং সকল বাদী বিবাদীর স্বাক্ষর থাকে সোলেনামাতে। বাস্তবে যদি সোলেনামার কোনো আপনারা ড্রাফটিং দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন সোলেনামাটা কেমন হয়। সাধারণত সাবমিশন যিনি করেন বাদী পক্ষ করতে পারবেন, বিবাদী পক্ষ করতে পারবেন। বাম পাশে বাদীদের স্বাক্ষর এবং বাদীদের স্বাক্ষর মানে শনাক্ত করছেন বাদীর আইনজীবী, এবং বিবাদীদের স্বাক্ষর শনাক্ত করেন বিবাদীর আইনজীবী। এটা হচ্ছে সোলেনামা, বা যেটা পক্ষরা দাখিল করেন, এবং এটার ভিত্তিতেই আদেশ হয় এবং এটার ভিত্তিতেই ডিক্রি লিখিত হয়। তো এইটা যেহেতু উভয় পক্ষেরই মনোবাসনা আসছে, এই ডিক্রির মধ্যে উভয় পক্ষ যা চাচ্ছিল তাই তো দেওয়া হয়েছে, তাহলে কোনো পক্ষ তো আর সংক্ষুব্ধ না। কোনো পক্ষ পরবর্তীতে বলতে পারে না যে এটা তো আমার মনের মতন হয়নি। তখন আদালত বলবে আপনার যেহেতু মনের মতন হয়নি তাহলে আপনি কেন স্বাক্ষর করেছিলেন? অতএব এটার বিরুদ্ধে আর আপিলে কোনো কিছু বলার সুযোগ নাই। তাহলে কেউ যদি সোলে ডিক্রির বিরুদ্ধে আপিল করে, তাহলে সেই আপিলটা অ্যাডমিশন হিয়ারিং এর সময় কি হয়ে যাবে? ডিসমিস বা খারিজ হয়ে যাবে। তাহলে 96 ধারায় তিনটা বেসিক পয়েন্ট: দুই ক্ষেত্রে আপিল চলবে, এক ক্ষেত্রে আপিল চলবে না, এটা মনে রাখবেন। 97 ধারা, প্রাথমিক ডিক্রি হতে আপিল না করলে চূড়ান্ত ডিক্রি হতে আপিল। এখন কোনো মামলায় ডিক্রি আদেশ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে 1 সপ্তাহের মধ্যে একটা ডিক্রি লিখিত হয়, সেটাকে প্রাথমিক ডিক্রি বলা হয়। এই প্রাথমিক ডিক্রি দেওয়ার পরে একটা সময় দেওয়া হয় উভয় পক্ষকে এই ডিক্রিটা দেখার। দেখার পরে যদি দেখে ডিক্রিতে কোনো প্রবলেম আছে, ক্যালিটি মানে কোনো গাণিতিক বা কোনো দাপ্তরিক ছোটখাটো ভুল আছে, তাহলে এই মিস্টেক গুলো কি করা যাবে, করণিক ভুলগুলো সংশোধন করার সুযোগ দেওয়া হবে, সেগুলো সংশোধন করা যাবে। তো এই কারণেই প্রাথমিক ডিগ্রি হওয়ার পরে চূড়ান্ত ডিগ্রির মাঝখানে মিনিমাম 1 মাসের একটা ডেট থাকে। বাস্তবে এর থেকে বেশিও হয়, 1 বছর পরেও চূড়ান্ত ডিগ্রি হতে পারে। তো কেউ যদি প্রাথমিক ডিগ্রি থেকে আপিল না করে তাহলে কি চূড়ান্ত ডিগ্রি থেকে আপিল করা যাবে কিনা, এটাই 97 ধারার বক্তব্য। দেখা যাক যাবে কিনা। চূড়ান্ত ডিগ্রির বিরুদ্ধে আপিল চলবে। হ্যাঁ, প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে কেউ আপিল করেনি, কিন্তু চূড়ান্ত ডিগ্রি যখন দেওয়া হলো তখন আপিল করা যাবে। তবে একটু শর্ত দেওয়া আছে। শর্ত কি? সেক্ষেত্রে প্রাথমিক ডিগ্রির বিষয়ে যে চ্যালেঞ্জ বা ন্যায্যতা অস্বীকার করা যাবে না। প্রাথমিক ডিগ্রিতে যেই বক্তব্যটুকু এসেছিল সেটাকে আর চ্যালেঞ্জ করা যাবে না। চূড়ান্ত ডিগ্রিতে যদি নতুন কোনো কিছু আসে তখন বলা যাবে প্রাথমিক ডিগ্রিতে যা এসেছিল সেটা তো ঠিকই মনে হচ্ছিল আমার, কিন্তু চূড়ান্ত ডিগ্রিতে বাড়তি কিছু এসেছে যেইটা আমার কাছে মানে মেনে নেওয়ার মতো না, আমি এটার বিরুদ্ধে আপিল করতে চাই, তখন আপিল করা যাবে এই গ্রাউন্ডে। 97 তাহলে এখানে শর্তও জুড়ে দিয়েছে। আমি যে সেকশনগুলো পড়াচ্ছি, কোনো জায়গায় যদি কনফিউশন থাকে আপনাদের, খুবই সংক্ষিপ্ত যেহেতু আলোচনা, আমি লিখা অল্প দিয়েছি, এর মধ্যে থেকেই মানে আপনার উত্তর করতে পারবেন। কিন্তু প্রবলেম হচ্ছে কি, বর্তমানে কয়েকটি যে প্রশ্ন বার কাউন্সিলের আমরা দেখি বিগত সালের, তাহলে এই যে প্রশ্নগুলো বুঝতে পারলেও অপশনগুলো এত ক্রিটিক্যাল করছে, এত কাছাকাছি করছে, অনেকটা আইডেন্টিক্যাল টুইন্স এর মতন। আইডেন্টিক্যাল টুইন্স কি? মানে যমজ, একেবারে দেখতে একই রকম, এই সামান্য পার্থক্য থাকা হয়তো বা বা নাও থাকতে পারে। তো এই রকম অপশন দিয়ে দেওয়া হয়, আপনি কনফিউশনে পড়ে যান, ক হবে না খ হবে। তো এটা বোঝার জন্য আপনাকে ডিপলি একটি সেকশনের যে কনসেপ্ট সেটা বুঝে উত্তর করতে হবে। আর সেটার কাজই আমি করছি ক্লাসে। তাহলে ক্লাসে আপনারা অ্যাক্টিভ আছেন যারা, ক্লাস চলাকালীন যদি প্রশ্ন করতে চান, যেমন 2টা সেকশন পড়ালাম, যে সেকশন পড়াবো ইনস্ট্যান্ট সেই সেকশন থেকে প্রশ্ন করে ফেলতে পারেন, অথবা ক্লাসের শেষেও প্রশ্ন করতে পারেন। 99, মাঝখানের সেকশনগুলো দরকার নেই। মোকদ্দমার ক্ষতি,
বা আদালতের এখতিয়ার ব্যাহত না হলে আপিলে, মনে করেন যে একটা মামলা, যে মূল আদালত, যে আদালতে মামলাটা ফাইলিং হয়েছিল, সে আদালত যে রায় বা ডিক্রি দিয়েছেন, সেই ডিক্রির বিরুদ্ধে আপিল করলে যদি মোকদ্দমার কোনো ক্ষতি না হয় বা আদালতের এখতিয়ার ব্যাহত না হয়, তার মানে এখতিয়ার ছিল, তিনি বিচার করেছেন, এখতিয়ার বহির্ভূত কোনো কিছু করেননি, যে আদালত ডিক্রি দিয়েছেন সে আদালতের কথা বলা হচ্ছে। তাহলে ভুল, বিচ্যুতি, অনিয়মের জন্য ডিক্রি বাতিল বা রদবদল করা যাবে না। আপিল আদালতের ক্ষমতা এখানে বর্ণনা করা হচ্ছে 99 ধারায়। আপিল আদালত কি করতে পারবে কি করতে পারবে না সেটা একটু বলে দিচ্ছে। বলছে যে ছোটখাটো ভুল হয়েছে, একটু বিচ্যুতি হয়েছে। বিচ্যুতি বলতে কি, হয়তোবা কিছু বানানগত ভুল হতে পারে, বা হয়তোবা কোনো দাগ সংক্রান্ত বিষয়ে সামান্য ভুল হতে পারে এরকম, বা কোনো অনিয়ম হয়েছে যেটার কারণে আপিল আদালতে হয়তোবা কোনো পক্ষ ডিক্রি বাতিল চাচ্ছে, বিবাদী পক্ষ, বা রদবদল চাচ্ছে। তো এটা করা যাবে না যদি না এতে মোকদ্দমার ক্ষতি বা আদালতের এখতিয়ার বহির্ভূত কোনো কর্মকাণ্ড হয়ে থাকে আগের আদালত দ্বারা। নিম্ন আদালতে যদি এরকম কিছু না হয়, তাহলে উচ্চ আদালত বলবে যে এটা করার তো দরকার নাই, কারণ মামলা তো কোনো ক্ষতি হয়নি, ডিক্রি সঠিকই দেওয়া হয়েছে। তাহলে আপিল আদালত কোনো কিছু করবেন না। 104, আমরা 96 থেকে 99 এই তিনটা সেকশনে আমরা কি পড়লাম? ডিক্রির বিরুদ্ধে আপিল সম্পর্কে পড়লাম। এবার আমরা 104-এ পড়বো হচ্ছে আদেশের বিরুদ্ধে আপিল। আমরা প্রথম ক্লাসে আমরা সংজ্ঞার মধ্যে দেখেছিলাম ডিক্রি কি জিনিস, আদেশ কি জিনিস, বা ডিক্রি কি জিনিস আর আদেশের ইংরেজি হচ্ছে অর্ডার বলতে পারি। তো দুইটা একটু ভিন্ন জিনিস। আদেশ হচ্ছে ছোটখাটো, আর ডিক্রি হচ্ছে বড় একটা বিষয়। যেমন কেউ, যেমন কিছুদিন আগে আমি একটা নিষেধাজ্ঞার মামলা করেছি, চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা। চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা যে করেছি, এই মামলায় যখন আমি ডিক্রি পাবো, এটা মামলা শেষ হবে, ফাইনালি পাবো সর্বশেষে, উভয় পক্ষ সাক্ষী দিবে, জেরা হবে, আর্গুমেন্ট হবে, তারপরে দিবে। তাহলে শেষে যেটা পাবো সেটা ফাইনালি আমি একটা আউটপুট পেলাম, এটাকে বলা হবে ডিক্রি, জাজমেন্ট আকারে আসবে। আর যদি এই মামলায় আমি আবার কি করেছি, ফাইলিং করার কিছুদিন পরে একটা টেম্পোরারি ইনজাংশন চেয়েছি, যে আমি এই মামলা করাকালীন যে মামলার বিষয়বস্তু সেটা যেন কোনো রদবদল না করে, সেখানে কোনো ক্ষতি না করে, হস্তান্তর না করে বিবাদী, সেটার জন্য তাকে ইনজাংশন দিয়ে বারিত করা হোক। আদালত আমার দরখাস্ত মঞ্জুর করেছেন। এইটা যে মঞ্জুর করলো, মানে একটা মামলার মধ্যে একটা পিটিশন দিলাম, আমি চাইলাম অস্থায়ী নিষেধাজ্ঞা, আদালত মঞ্জুর করলেন। এই যে মঞ্জুর করলেন, এটা কিসের মাধ্যমে মঞ্জুর হলো? আদেশের মাধ্যমে মঞ্জুর হলো। এটা কিন্তু ডিক্রির মাধ্যমে না। তার মানে আদেশ হচ্ছে একটা মামলার মধ্যে পিটিশনের দ্বারা ছোট ছোট যে সিদ্ধান্ত আসে সেগুলোই হচ্ছে আদেশ। আমরা এইভাবে মনে রাখবো। আর ফাইনালি যেটা পাবো সেটাই কি? ডিক্রি। কোন স্কুলে যে ফাইনাল টার্ম এক্সামিনেশন হয় সেটাকে আমরা ডিক্রি বলতে পারবো, কিন্তু মাঝখানে ক্লাস টেস্ট বা টার্ম এক্সাম গুলো হয় যেগুলো, সেগুলোকে আমরা আদেশের মতন মনে করতে পারবো। মানে অন্তর্বর্তীকালীন বিষয়গুলো হচ্ছে আদেশের মাধ্যমে নিষ্পত্তি করা হয়, এবং মামলার যে পুরো বিষয়টা সেটা ডিক্রির মাধ্যমে নিষ্পত্তি করা হয়। এভাবে আমরা মনে রাখবো। তাহলে কনসেপ্ট ক্লিয়ার হবে, সংজ্ঞা মনে রাখতে সুবিধা হবে, উত্তর করতে পারবেন যে এইভাবে প্রশ্ন আসুক না কেন। আপিলযোগ্য আদেশসমূহ হলো, এখানে আপিলযোগ্য কিছু আদেশের তালিকা দেওয়া আছে। 35 ক ধারা, ক্ষতিপূরণ কম দেওয়া উচিত ছিল এই ধরনের অজুহাত ছাড়া যদি আদেশের বিরুদ্ধে আপিল করা হয়, এবং 96 ধারায় প্রদত্ত যে আদেশ, সে আদেশের বিরুদ্ধে কি করবে? আপিল চলবে। অর্থদণ্ড, গ্রেপ্তার বা আটকের নির্দেশমূলক আদেশ যদি দেওয়া হয়, সেটা যদি জারি মামলা ছাড়া মূল মামলায় হয়, তাহলে এই আদেশের বিরুদ্ধে আপিল চলবে। আপিলে স্পষ্ট অনুমতি আছে এমন বিধি মতে যদি কোনো আদেশ দেওয়া হয়, তার মানে আপিলযোগ্য কোনো আদেশ হয়, এটার বিরুদ্ধে অবশ্যই আপিল চলবে। এই অধ্যায়ে আপিলে প্রদত্ত আদেশের বিরুদ্ধে আপিল চলবে না। সরি, এই ধারায় আপিলে প্রদত্ত আদেশের বিরুদ্ধে আপিল চলবে না। এই যে শেষের যে হ্যাশ চিহ্নিত লাইন দ্বারা কি বোঝানো হলো? মনে করেন একজন নিম্ন আদালত আদেশ দিয়েছেন, এই আদেশের বিরুদ্ধে 104 ধারা মতে আপিল আদালতে কি করা হয়েছে?
ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। মনে করেন সহকারী জজ আদালতে একটা আদেশ দিয়েছেন, আমি একটু আগে যেটা বললাম ইনজাংশন মঞ্জুর করেছেন, এই ইনজাংশন মঞ্জুর বিরুদ্ধে যদি বাদীপক্ষের আইনজীবী জেলা জজ আদালতে কি করেন, আপিল করেন যে এইটা অস্থায়ী নিষেধাজ্ঞা অন্যায়ভাবে দিয়েছেন, তাহলে সে আপিলটা নিবেন। এখন সেখানে আপিল চলবে, মামলাটা পেন্ডিং হয়ে যাবে। সেখানে আপিল চলাকালীন এই আপিলে যদি রায় আমার পক্ষে আসে, তার মানে অস্থায়ী নিষেধাজ্ঞা বহাল থাকলো। সেই ক্ষেত্রে 104 ধারা মতে কিন্তু জেলা জজ এই রায়টা দিলেন, তার মানে এটা সেকেন্ড ডিসিশন। নিম্ন আদালত প্রথম ডিসিশন দিলেন, উচ্চ আদালত মানে জেলা জজ সেকেন্ড ডিসিশন দিলেন 104 ধারায়। তো সেকেন্ড ডিসিশন আসার পরে এটার বিরুদ্ধে আবার হাইকোর্টে যাওয়ার সুযোগ নেই। মহামান্য হাইকোর্ট এটার বিরুদ্ধে আর কোনো বক্তব্য দিবেন না, কারণ এখানে সেকেন্ড আপিল চলে আসছে। এই কারণে সেকেন্ড আপিল নেওয়া হবে না। আপিলের প্রদত্ত আদেশের বিরুদ্ধে আবার মানে এগেন আপিল চলবে না। এটা হচ্ছে 104 ধারার বক্তব্য। 107, আপিল আদালতের ক্ষমতাটা কেমন হবে। এখানে স্পষ্ট করা হচ্ছে 107-এ এসে, বিধি দ্বারা শর্ত ও নিয়ন্ত্রণ সাপেক্ষে, বিধি দ্বারা, বিধি এই যে তফসিল আছে, তফসিলের মধ্যে যে আমরা অর্ডার গুলা দেখবো, এই অর্ডারের আন্ডারে কি আছে, রুলস বা বিধি, সেই বিধি দ্বারা শর্ত, তাহলে আপিল সংক্রান্ত আমরা অনেকগুলো কি পাবো, বিধি পাবো। সে বিধিতে কিছু শর্ত দেওয়া আছে, সেই শর্তের নিয়ন্ত্রণ সাপেক্ষে চূড়ান্ত নিষ্পত্তি, পুনর্বিচার। পুনর্বিচার বলতে এখানে রিমান্ড বলা হচ্ছে। ফৌজদারি মামলায় রিমান্ড মানে একটা ভয়াবহ শব্দ, কিন্তু সিভিল মামলায় রিমান্ড বলতে ভয়াবহ না। মানে এই মামলাটা আপিল আদালতে এসেছে, আদালত দেখার পরে বললে এটা রিমান্ডে পাঠিয়ে দিলাম, তার মানে এটা নিম্ন আদালত আবার পুনরায় কি করবে, বিচার করবে, আবার সাক্ষী নিতে পারে। এটাকে রিমান্ডে পাঠানো মানে মামলা আপিল আদালত থেকে ব্যাক টু দা লোয়ার কোর্ট, লোয়ার কোর্টে আবার ফিরে গেল, সেটাকে রিমান্ড বলা হচ্ছে। তাহলে পুনর্বিচারের জন্য বা রিমান্ডের জন্য প্রেরণ, বিচার্য বিষয় গঠন ও প্রেরণ। এখানে অতিরিক্ত সাক্ষী বা অ্যাডিশনাল এভিডেন্স গ্রহণ বা তলব করতে পারে। এটা 23 সালের এই লাইন থেকে প্রশ্ন আসছিল যে আপিল আদালত অতিরিক্ত সাক্ষী গ্রহণ করতে পারে কিনা। পারে। 109, দুঃখিত, 109 বলছে সুপ্রিম কোর্টে আপিল। তো এখানে ফাঁকা রেখেছি কোনো কিছু, মানে এখানে পড়ার কিছু নাই। জাস্ট মনে রাখবেন যে সুপ্রিম কোর্টে আপিল কত ধারায় আছে, সিপিসির 109 ধারায় সুপ্রিম কোর্টে আপিল সংক্রান্তে বলা আছে। 107-এ যে আপিল আদালতের ক্ষমতা, সেটা সুপ্রিম কোর্টে যে আপিল হবে সেই ক্ষমতা সেম। তার মানে 107-এ যা আছে সেটা 109-এ কপি পেস্ট হবে। কিন্তু জাস্ট আপনারা ধারা মনে রাখবেন তাহলেই হবে। 110, বিষয়বস্তুর মূল্য যদি 20,000 টাকা বা তার বেশি হয়, 20,000, 21,000, 22,000 এরকম যদি হয়, তাহলে অ্যাটলিস্ট যদি মিনিমাম 20,000 টাকা হয়, তাহলে এইটা কিন্তু আইনগত একটি বড় প্রশ্ন। তার মানে একটা মামলার ভ্যালুয়েশন যদি 20,000 টাকা হয়, এটা একটা বড় আইনগত প্রশ্ন। এটাকে গুরুত্বের সাথে মামলাটা নিষ্পত্তি করতে হবে। 20,000 টাকার যদি কম হয়, তাহলে গুরুত্ব একটু কম দিলেও চলবে, ছোট মামলা হয়তোবা দ্রুত নিষ্পত্তি করা যাবে। আর 20,000 টাকা বা তার ঊর্ধ্বের কোনো যদি মামলা হয়, তাহলে এটা একটা আইনগত বড় প্রশ্ন, অতএব এটা খুব গুরুত্বের সাথেই সমাধান করতে হবে। এই 20,000 টাকা বলতে 1909, যে এই আইনটা যে পাশ হয়েছে 1908 সালের দিকে, ওই সময় কিন্তু এই 20,000 টাকা বলতে অনেক টাকার কথা বলা হচ্ছে। 111, কতিপয় আপিলের ব্যাপারে বিধিনিষেধ যেগুলো আপিলযোগ্য নয়। তাহলে আমরা এর আগে দেখলাম 104-এ আপিলযোগ্য, আর 111-তে আপিলযোগ্য নয়। 1 নম্বর পয়েন্ট, হাইকোর্টের একজন বিচারপতি প্রদত্ত ডিক্রি বা আদেশ। হাইকোর্টের একজন বিচারপতি যদি ডিক্রি বা আদেশ দেয়, তার বিরুদ্ধে আপিল চলবে না। ডিভিশন আদালতের একজন বিচারপতি প্রদত্ত ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলবে না, মানে তাদের দেওয়া সিদ্ধান্তই ফাইনাল। হাইকোর্ট বা ডিভিশন আদালতের 2 বা ততোধিক বিচারপতি যদি কোনো রায় দিয়ে থাকেন, সেটার বিরুদ্ধেও আপিল চলবে না। তাহলে আমরা 3টা পয়েন্ট দেখছি 111 ধারায়। এই পয়েন্টগুলো মুখস্থ করে ফেলতে হবে। 112,
সংরক্ষণ ব্যতিক্রম বা প্রভাবিত করবে না। আমরা প্রায় প্রতিটা আইনের মধ্যেই সেভিংস বা সংরক্ষণ বা যেটা মানে আইনের দুর্বলতা সেটা উল্লেখ করা থাকে। যেমন তামাদি আইন বা লিমিটেশন অ্যাক্টের 29 ধারায় সেভিংস এর কথা বলা হয়েছে, কয়টি ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না সেটা। 112 ধারায় সিপিসির যে সেভিংস সেটা দেওয়া আছে। সংবিধানের 103 নং অনুচ্ছেদকে কি করবে না, প্রভাবিত করবে না। বা ফৌজদারি সংক্রান্ত যে বিষয়গুলো সেইটা কিন্তু প্রভাবিত করবে না সিপিসি। সিপিসি দেওয়ানি সংক্রান্ত কার্যবিধি, অতএব ফৌজদারি সংক্রান্ত কোনো কিছু প্রভাবিত অবশ্যই করবে না। কমন সেন্সের বিষয়। আপিল বিভাগ প্রণীত ও বর্তমানে প্রচলিত কোনো বিধিকে আপিল বিভাগ বা আপিল বিভাগ যদি কোনো বিধি প্রণয়ন করে থাকে বা বর্তমানে প্রচলিত অন্য কোনো যদি বিধি প্রচলিত থাকে, সে বিধিকে কি করবে না, প্রভাবিত করবে না। অর্থাৎ বিধির সাথে যদি কন্ট্রাডিক্টরি কোনো কিছু চলে আসে সিপিসির ধারাতে, তাহলে সেইটা বিধিটাই প্রিভেল করবে, বিধিটার গুরুত্ব বেশি হবে ধারার থেকে। এই 12 ধারা সেটা বলা হচ্ছে। 113, হাইকোর্ট বিভাগের অভিমত গ্রহণ, যেটাকে বলা হচ্ছে রেফারেন্স। কোনো আদালত কারণ উল্লেখপূর্বক প্রেরণ এবং প্রেরণ করার পরে কি প্রেরণ করবেন, একটা মামলার নথি। মনে করেন যে নিম্ন আদালত, সহকারী জজ বা সিনিয়র সহকারী জজ বা যুগ্ম জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ বা জেলা জজ, এই যে নিম্ন আদালত 5 প্রকারের যে আদালত আছেন, ইনাদের কাছে যদি একটা জটিলতা দেখা যায় একটা মামলা সংক্রান্ত, তাহলে হাইকোর্টের কাছ থেকে কি চাইতে পারেন, অভিমত চাইতে পারেন, ওপিনিয়ন চাইতে পারেন। সেটাকে বলা হচ্ছে রেফারেন্স। মামলা নথিপত্র হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হলো, হাইকোর্ট সেটা দেখলেন, দেখার পরে যথোপযুক্ত অভিমত দিলেন এবং এই অভিমতের ভিত্তিতে তখন সংশ্লিষ্ট আদালত কি করবেন, আদেশ দিবেন। তার মানে হাইকোর্টের থেকে পরামর্শ নেওয়া। নিজে যখন কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে তখন এইটা হাইকোর্টের কাছে পরামর্শ নিয়ে আদালত করতে পারেন। তাহলে এখানে আমরা যেটা বলতে পারি যে 113-তে কি আছে, 113 বিষয়বস্তু কি, রেফারেন্স। রেফারেন্স কত ধারায় আছে, 113 ধারায়। রেফারেন্সটা কি, নিম্ন আদালত যখন হাইকোর্টের অভিমতের উদ্দেশ্যে নথি প্রেরণ করেন এবং সে অনুসারে মতামতের ভিত্তিতে আদেশ দেন, সেটাকে কি বলা হয়, রেফারেন্স। 114, 114-তে আছে রিভিউ বা পুনর্বিচার। রিভিউ বা পুনর্বিচার এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য, শ্যাডো করা আছে বুঝতে পারছেন। ডিক্রি বা আদেশ দানকারী আদালত স্বয়ং পুনর্বিচার করেন, তাহলে রিভিউ কে করে, যে আদালত ডিক্রি বা আদেশ দিয়েছেন সেই আদালতই রিভিউ করে। তাহলে আদালত নিজে রিভিউ করতে পারেন, অথবা কোনো পক্ষ যদি কি করেন যে ইওর অনার এই আদেশ বা এই ডিক্রিটা আরেকবার রিভিউ করার জন্য অনুরোধ করছি, এই রিভিউয়ের আবেদন ওই সংশ্লিষ্ট কোর্টে যেই আদেশ, যিনি ডিক্রি বা আদেশ দিয়েছেন সেই আদালতে আবেদন করতে হবে, সেই আদালতই রিভিউ করবেন। তার মানে যার আমলনামা তিনিই দেখবেন, যার ডিক্রি যার আদেশ তিনিই দেখবেন। উচ্চ আদালতে যাওয়ার দরকার হয় না, ওই আদালতেই রিভিউ হয়। যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলে, এখন আমরা 3টা পয়েন্টে দেখব যে কোথায় রিভিউ করা যাবে এবং কোথায় করা যাবে না, এরকম। তো রিভিউ কোথায় করা যাবে আমরা দেখি। যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলে, মানে যেখানে আপিল করা যাবে, মানে অ্যাপিলেবল অর্ডার অর ডিক্রি, আপিল করা যায় বা আপিলযোগ্য ডিক্রি বা আদেশ, এরকম কোন ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল করা হয়নি কিন্তু করা হয়নি, মানে আপিল চলে কিন্তু করা হয়নি। আপিল করা যেত কিন্তু সংশ্লিষ্ট পক্ষ কি করেননি, আপিল করেননি। যেহেতু আপিল করেননি, সেহেতু তিনি কি করতে পারবেন, রিভিউ দায়ের করতে পারবেন। আপিল করা যেত, আপিল করেননি, রিভিউ করা যাবে। যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলে না, তার মানে আপিল অযোগ্য ডিক্রি বা আদেশ, এই ক্ষেত্রেও রিভিউ করা যাবে। মানে আপিলযোগ্য আদেশ বা ডিক্রির বিরুদ্ধে রিভিউ চলে, যদি আপিল না করা হয়। আপিল যদি করা হয়, সেক্ষেত্রে কি রিভিউ চলবে, কে বলতে পারবেন? 1 নম্বর পয়েন্টে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করছি। বলা হচ্ছে যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলে কিন্তু করা হয়নি, তাহলে রিভিউ করা যেতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপিল যোগ্য একটা আদেশ বা ডিক্রি, এটার বিরুদ্ধে একটা ব্যক্তি কি করেছেন, আপিল করেছেন। আপিল করার পরে তিনি আবার রিভিউ করতে চাচ্ছেন, তিনি কি রিভিউ করতে পারবেন কিনা? শিবলি ভাই হাত উত্তোলন করেছেন।
পারবেন না। পারবেন না, যুক্তি কি? ধারণা থেকে যুক্তি কি, বললাম। পারবেন না কেন? পারবেন না কেন বলেন। এটা ধারণা থেকে বললাম। ধারণা থেকে বললেন, আচ্ছা। তারপরে মিলন ভাই বলেন। শাহেদ ভাই লাইনে থাকেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন স্যার? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ। বলেন, আপিল করা যাবে, স্যার মানে আপিল করা হয়েছে, রিভিউ করা যাবে কিনা? স্যার আপিল এবং রিভিউ একই সাথে চলতে বাধা নেই স্যার, একই সাথে চলতে পারে। না, এখানে আপিল করা, এখানে প্রথম পয়েন্টে বলা হচ্ছে যে ডিক্রি আদেশ বা যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলে কিন্তু করা হয়নি, রিভিউ দায়ের করা যাবে। ঠিক আছে? জি। তো এখন জি। আপিল করেছে, আপিল করার পরে মনে করেন আপনি আজকে আপিল করলেন, 2 দিন পরে আবার রিভিউ আর আবেদন করছেন, সেটা কি করা যাবে কিনা, এটা প্রশ্ন। যাবে স্যার, যাবে স্যার। যাবে, আচ্ছা। আচ্ছা, শাহিদ ভাই বলেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছি, বলেন। আচ্ছা, এই ক্ষেত্রে যে ক্ষেত্রে আপিল করা যায় সেক্ষেত্রে আর রিভিউ চলে না, এক্ষেত্রে রিভিশন চলে, রিভিশন করা যায়। আমার প্রশ্ন হচ্ছে, আপিল করলেন আপনি আজকে, আবার 2 দিন পরে রিভিউ সেটার করতে চাচ্ছেন, আবেদন, সেক্ষেত্রে চলবে কিনা, রিভিউ এর আবেদন করা না যাবে সে কিনা? না, রিভিউর আবেদন করা যাবে না, কারণ তাহলে আপনি মহিউদ্দিন ভাইয়ের সাথে যাচ্ছেন, মিলন ভাইয়ের বিপরীতে যে যাচ্ছেন। এখন আপনার যুক্তি কি বলেন, যে কেন করা এটা যাবে না? যুক্তি হলো যে আহ, একটা কেসের ফাইনালের ক্ষেত্রে একটা রায়ের রিভিউ করা যায়, কিন্তু যে ক্ষেত্রে আমি আপিল করে ফেলবো, অলরেডি আপিল সেই রায়ে সন্তুষ্ট বা অসন্তুষ্ট, মানে অসন্তুষ্টর জন্যই তো সাধারণত আপিল করে। তো হুম, সেক্ষেত্রে যেহেতু অসন্তুষ্ট রায়ের প্রতি, সেক্ষেত্রে আপিল করা হলে আর রিভিউ এর সুযোগ থাকতেছে না। রিভিউ এর সুযোগ শুধুমাত্র ওই আপিলের আগে রায়ের ক্ষেত্রে, যেটা পুনরায় রিভিউ করা যায় কিনা, পুনর্বিবেচনা করা যায় কিনা, সেই ক্ষেত্রে প্রযোজ্য। আমি যতদূর এ- মানে না, মেসেজ এখানে বুঝি। যুক্তিটা আসলো না, আপনি একই কথা একটু বিস্তারিত বললেন। আমার বক্তব্য হচ্ছে, রিভিউ করলে সমস্যাটা কি, রিভিউ করতে দিলে সমস্যাটা কি? রিভিউ এর ক্ষেত্রে সাধারণত রায়টাকে কম, মানে কম বেশি করার জন্য যে আমি কতটুক না করলেও কি সমস্যা কি, চাচ্ছি। আপিলও করেছি, আমি রিভিউ করতে চাচ্ছি, করতে দিলে সমস্যাটা কি? দুইটা তো একসাথে চলতে পারে না, যেহেতু একটা সুযোগ আছে আরেকটা সুযোগ এই ক্ষেত্রে নাই। চলতে পারে না, আপনার বক্তব্য একই হচ্ছে কিন্তু যুক্তি আসছে না তো, কেন চলতে পারে না? তাই এটা বলে দেন, আচ্ছা। এটা আসলে আচ্ছা, আমি অতটা বলে দিই, ক্লিয়ার না। এইটা যুক্তি হচ্ছে, মনে করেন সহকারী জজ বা সিনিয়র সহকারী জজ আদেশ দিয়েছেন বা ডিক্রি দিয়েছেন, এটার বিরুদ্ধে আপনি জেলা জজ আপিল করলেন। জেলা জজ তো বড় কোর্ট, জেলা জজ যে আপিলে আদেশ দিবেন সেইটা তো গুরুত্ব বেশি রিভিউ যেটা পরিবর্তন করবে সেটার থেকে। এখন আপনি আপিলের জন্য মানে বড় কোর্টে চলে গেছেন, তখন কি নিচের কোর্টে আর মানে তার কোনো এখতিয়ার আর থাকছে? আপনি নিচ কোর্ট থেকে মামলাটা যখন আপিল করলেন, এলসিআর মানে লোয়ার কোর্ট যে নথি, লোয়ার কোর্ট যে রেকর্ড, সেটা তো উচ্চ আদালতে চলে যাবে, লোয়ার কোর্টের রিভিউ এর জন্য তো কিছু থাকবেই না। যখন উচ্চ আদালত থেকে একটা আদেশ আসবে, মানে নথি তলব করবে, এলসিআর তলব করবে, তখন তো নিম্ন আদালতে নথিই থাকবে না রিভিউ করার জন্য, সেটা তো উচ্চ আদালতে চলে যাবে। যেহেতু উচ্চ আদালত নথি তলব করেছে, তাহলে নিম্ন আদালতকে নথি আটকায় রাখতে পারবে? বুঝতে পেরেছেন বিষয়টা? তার মানে রিভিউ করা যাবে না, আপিল করা হলে রিভিউ করা যাবে না। এটা যৌক্তিকতা এই যে, আপিল যেহেতু বড় কোর্ট, বড় কোর্টে একটা সিদ্ধান্তের জন্য আমি আবেদন করে ফেলেছি, তাই নিম্ন আদালতে আর করার সুযোগ থাকছে না। আচ্ছা, এরপর পয়েন্ট পয়েন্ট আমরা পড়ি। শামসুদ্দিন সাহেবকে সুযোগ দিয়েছিলাম লাইনে আসার 2বার, আপনি আসতে পারেননি। আচ্ছা, নেক্সট আপনি প্রশ্ন করেন, আমরা ক্লাসটা এগিয়ে নিয়ে যাই। অল্প এখতিয়ার সম্পূর্ণ আদালতের রেফারেন্স, এখানে অল্প এখতিয়ার আদালতে লেখা আছে, মাঝখানে সম্পূর্ণ যদি আপনারা উপর দিয়ে লিখে দেন তাহলে এটা সুন্দর হয়। অল্প এখতিয়ার সম্পূর্ণ আদালতের রেফারেন্সে
সংক্ষুব্ধ ব্যক্তি রিভিউ দায়ের করতে পারবে। তাহলে রিভিউ দায়ের সংক্রান্ত 114 যে সেকশন, সেখানে 3টা পয়েন্ট আছে, মনে রাখবেন। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কেমন? খুব ভালো সম্ভাবনা আছে। কি প্রশ্ন আসতে পারে? সিপিসির কত ধারায় রিভিউ সংক্রান্ত বিষয় বলা আছে? 114 ধারা। 114 ধারার বিষয়বস্তু কি? রিভিউ। রিভিউ কোন কোর্ট করতে পারে? ডিক্রি বা আদেশ দানকারী আদালত স্বয়ংই করতে পারে। কোন কোন ক্ষেত্রে করতে পারে? এই যে নিচের 3 ক্ষেত্রে করতে পারে, এগুলো মনে রাখবেন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশন এই সিপিসির 115, অনেক বড় সেকশন। এখান এখান থেকে অনেক প্রশ্ন আসে, দেখেন অনেক জায়গায় শ্যাডো করা আছে। এটা হচ্ছে পুনরীক্ষণ বা রিভিশন যে ক্ষেত্রে করা যাবে, অর্থাৎ রিভিশন কোথায় কোথায় করা যাবে সেটাই বলা আছে 115 ধারায়। কারণ, হেতুবাদ বা গ্রাউন্ডস, যেটাই গ্রাউন্ড সেটাই কারণ বা হেতুবাদ, একই কথা, রিজনস। 1 নম্বর পয়েন্ট, যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলে না। একটু আগে আমরা দেখলাম এখানে 114-তে, মানে আপিল অযোগ্য যে ডিক্রি বা আদেশ, সেখানে রিভিশন চলে। যেহেতু আপিল করা যাচ্ছে না, আপিল সবচেয়ে বড় সিদ্ধান্ত, একটা বড় স্টেপ, কিন্তু রিভিশন অপেক্ষাকৃত ছোট স্টেপ। নিম্ন আদালতে আইনগত ভুলের দরুন ডিক্রি বা আদেশে যদি ভুল হয়, নিম্ন আদালতে কোনো আইনগত ভুল হয়েছে, কোনো প্রসিডিউরাল মিস্টেক হয়েছে, সেই ক্ষেত্রে কি করতে পারে? ডিক্রি বা আদেশে ভুল হয়েছে, এটা বিরুদ্ধে রিভিশন চাইতে পারে। তারপরে উক্ত ভুলের দরুন ন্যায় বিচার ব্যাহত হলে রিভিশন চলবে। আর যদি ভুল করার পরেও ন্যায় বিচার ব্যাহত না হয়, যে ভুল করেও এমন ডিক্রি বা আদেশ আসছে যে মামলায় খুব একটা কি হয়নি, এ ভুল যদি নাও করতো, এই একই আদেশ বা ডিক্রি আসতো, সিদ্ধান্ত একই আসতো। ভুল করে যে সিদ্ধান্ত আসছে, ভুল না করলেও সে একই সিদ্ধান্ত আসতো, তাহলে রিভিশন করে খুব একটা ফায়দা হবে না। এটা হয়ে গেল কোন কোন গ্রাউন্ডস এর ভিত্তিতে রিভিশন করা যায়। রিভিশন করতে হলে বাস্তবে এই 3টা যে পয়েন্ট আছে, 3টা পয়েন্টকে মাথায় রেখে রিভিশন করতে হবে। এর বাইরে গেলে রিভিশন করে কি হবে না, লাভ হবে না। হয়তোবা অ্যাডমিশন হিয়ারিং এর দিকে দিন গ্রাউন্ড ঠিক নেই বলে রিভিশন বাতিল করে দিতে পারে, অথবা রিভিশন কোনোভাবে যদি বিচারক বুঝতে না পেরে রিভিশন গ্রহণ করলেও শুনানির মাধ্যমে এটা বাতিল হয়ে যাবে। অতএব রিভিশনে নিজের পক্ষে কোনো সিদ্ধান্ত আসার সম্ভাবনা কম থাকবে যদি আপনি গ্রাউন্ডস না বুঝেন, এই গ্রাউন্ডস এর মধ্যে যদি না থাকতে পারেন। এই গ্রাউন্ডস এর সাথে অন্যান্য আপনি মামলার স্পেসিফিক গ্রাউন্ড যুক্ত করতে পারেন, কিন্তু এই বেসিক গ্রাউন্ডস গুলো রাখতেই হবে। এবার এবার আমরা দেখব তামাদি আইনের বিষয়টা এর মধ্যে ঢুকানো আছে। মানে তামাদি আইনে আমাদের যাওয়ার দরকার হচ্ছে না, রিভিশন সংক্রান্ত তামাদি আইনে কি নাই, বিধান নাই। আমরা জানি যে তামাদি আইনে রিভিশন দায়ের সংক্রান্ত কোনো কি নাই, বিধান নাই। তাহলে রিভিশনের বিধানটা সিপিসির মধ্যেই দিয়ে দেওয়া আছে, দেখেন। জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ প্রদত্ত ডিক্রি ও আদেশ যেটা আপিল অযোগ্য। তাহলে জেলা জজ বড় কোর্ট, অতিরিক্ত জেলা জজ পাশাপাশি বড় কোর্ট, এই দুইটা কোর্টের ডিক্রি বা আদেশের বিরুদ্ধে যেখানে আপিল করা যায় না, সেখানে রিভিশন করা যায়। কোথায় করতে হবে? হাইকোর্টে। কারণ জেলা জজের উপরে মানেই তো হাইকোর্টে যেতে হবে। জেলা পর্যায়ে জেলা জজই হচ্ছে সর্বোচ্চ কোর্ট। অতিরিক্ত জেলা জজও ওই জেলা জজ পর্যায়েরই কিন্তু কোর্ট। তাই হাইকোর্টে যেতে হবে, তাই একটু বেশি সময় দিতে হবে। হাইকোর্টে নথিপত্র নিয়ে যেতে হবে, অনেক সময় রাজশাহী থেকে ঢাকা যেতে, নাটোর থেকে ঢাকা যেতে সময় লাগবে না? এই কারণে 90 দিন, একটু বেশি সময় দিতে হবে। তারপরে যুগ্ম জেলা জজ বা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, সিনিয়র সহকারী জজ, সহকারী জজ প্রদত্ত। তাহলে আমরা দেখছিলাম যে জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজ জেলা পর্যায়ের সর্বোচ্চ 2টি কোর্ট। জেলা জজের যে এখতিয়ার, অতিরিক্ত জেলা জজের কিন্তু সেম জুরিসডিকশন, একই ক্ষমতা সম্পন্ন। তো তাদের বিরুদ্ধে অবশ্যই আমাকে রিভিশন করতে হবে মহামান্য হাইকোর্টে, সেটা ডিক্রি হোক বা আদেশ হোক। কিন্তু তার নিচে যে 3টা কোর্ট আছে, তাহলে 2টা কোর্ট উপরে চলে গেল, তার নিচে 3টা কোর্ট কি কি থাকলো? যুগ্ম, সিনিয়র এবং সহকারী। যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ এবং সহকারী জজ, তাদের যে বড় সিদ্ধান্ত মানে ডিক্রি, এই ডিক্রি যদি আপিল অযোগ্য হয়, আপিল অযোগ্য কেন বলছি? কারণ আপিল যোগ্য হলে সেটার বিরুদ্ধে কি করা যায় না, রিভিশন করা যায় না। আর আপিল অযোগ্যর ক্ষেত্রে রিভিশন চলে, মানে যেখানে আপিল সেখানে রিভিশন যেতে পারে না, আর যেখানে আপিল যেতে পারে না সেখানে রিভিশন যায়। ব্যাপারটা এরকম।
তার মানে আপিলের বিকল্প হচ্ছে রিভিশন, যেখানে আপিলের সুযোগ দেওয়া হয়নি সেখানে রিভিশনের সুযোগ দেওয়া হয়েছে। তাহলে ডিক্রি যেটা আপিল অযোগ্য, এটার বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে যেতে হবে 90 দিনের মধ্যে তামাদের মেয়াদ। এরপরে নিচের যে ছোট তিনটা কোর্ট আছে, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ এবং সহকারী জজ, ইনাদের যে আদেশ মানে ছোট সিদ্ধান্ত, দেখবেন যে এই তিনটা কোর্টের বড় সিদ্ধান্ত হাইকোর্টে যেতে হবে, তিনটা কোর্টের ছোট সিদ্ধান্ত মানে আদেশ বা অর্ডার যেটা আপিল অযোগ্য অবশ্যই, এটা জেলা জজের কাছে গেলেই হবে, হাইকোর্টে আর যাওয়ার দরকার হচ্ছে না। জেলা জজ যেহেতু নিজ জেলার জেলা জজ, তাই বেশি দিন সময় লাগবে না সবকিছু গুছিয়ে নিতে ফাইলিং এর জন্য, তাই 30 দিন সময়টা যথেষ্ট। মনে করেন আমাদের রাজশাহীর যুগ্ম জেলা জজ, এখান থেকে জেলা জজের কাছে আমি রিভিশন করব, তাহলে 30 দিনই এনাফ। কিন্তু আমি যদি রাজশাহী থেকে হাইকোর্টে যেতে চাই, মামলার কপি রেডি করতে হবে, হাইকোর্টের লয়ার হায়ার করতে হবে, হাইকোর্টের সেই আইনজীবীর কাছে সবকিছু পৌঁছাতে হবে, তিনি সময় মতো ফাইলিং করবেন, অনেক কর্মযজ্ঞ আছে, এই কারণে সময়টা একটু বেশি দেওয়া হয়। এবং হাইকোর্টে কোনো রিভিশন করার জন্য খরচ যেহেতু একটু বেশি হবে, তাই যিনি মক্কেল তার এই বাজেটটা ম্যানেজ করা তো একটা বিষয় হয়, তাকে সিদ্ধান্ত নিতে হয় যে সে রিভিশন আদৌ করবে কিনা, এটার জন্য আসলে সময়টা একটু বেশি দেওয়াটাই যৌক্তিক। আমরা এই যৌক্তিকতা আইনের মাধ্যমে বুঝতে পারবো না, এটা মানে বাস্তব কমন সেন্স থেকে যৌক্তিকতাটা বুঝবো যে হাইকোর্টে কেন 90 দিন এবং জেলা জজে কেন 30 দিন। তাহলে আমরা কমন সেন্সের সাথে বাস্তবে রিলেট করে যদি পড়লে আমরা মনে রাখতে পারবো। তাই এই বিষয়গুলো আমি একটু জানালাম। এরপরে রিভিশন নিয়ে যে বক্তব্য, সেটা নিচে কিছু পয়েন্ট আমি দিয়ে দিয়েছি। জেলা জজ রিভিশন অতিরিক্ত জেলা জজের নিকট হস্তান্তর করেন সাধারণত, কারণ অতিরিক্ত জেলা জজের কাছে সরাসরি কোনো রিভিশন আপিল কোনো কিছুই করা যায় না। অতিরিক্ত জেলা জজ চেয়ে থাকেন কার দিকে? জেলা জজের দিকে। জেলা জজ যেগুলো নথি পাস করবেন মানে হস্তান্তর বা ট্রান্সফার করবেন, সেগুলোই তিনি দেখবেন, তাছাড়া দেখার সুযোগ নাই। দেওয়ানি আদালতে মানে দেওয়ানি আদালতে বা দেওয়ানি মামলার ক্ষেত্রে দ্বিতীয় আপিলের বিধান নেই, মানে একবার আপিলের সিদ্ধান্ত হয়ে গেলে দ্বিতীয়বার আপিল করার কোনো বিধান নেই। কোথায় আমরা দেখলাম এটা? 104 ধারায় সেকেন্ড আপিলের কোনো বিধান নাই, আপিলে যে সিদ্ধান্ত একবার দেওয়া হলো সেটাই ফাইনাল সিদ্ধান্ত। কিন্তু ফৌজদারিতে আছে, ফৌজদারিতে কিন্তু দ্বিতীয় আপিল করা যায়, সেকেন্ড আপিল করা যায়, আপিল আদেশের বিরুদ্ধে আবার আপিল করা যায়, সে আদেশটা যদি খালাস অথবা অপর্যাপ্ত দণ্ড হয় এবং এটার বিরুদ্ধে কেউ যেতে চায়। আমি এক্সপেক্ট করছিলাম আসামিদের মিনিমাম 7 বছরের জেল হবে, কিন্তু দিয়েছে 2-1 বছরের জেল। আমার পছন্দ হলো না। আমি এই যে সাজা বৃদ্ধি করার জন্য আমি হাইকোর্টে আবার কি করতে পারি? আপিল করতে পারি, সেটা সেকেন্ড আপিল ফৌজদারিতে, ক্রিমিনাল মামলার ক্ষেত্রে, কিন্তু সিভিল মামলার ক্ষেত্রে করা যাবে না। জেলা জজ যদি কোনো আপিলের সিদ্ধান্ত দেয়, সেটার বিরুদ্ধে হাইকোর্টে যাওয়া যাবে ঠিকই, কিন্তু সেটা রিভিশন আকারে, আপিলের বিরুদ্ধে রিভিশন করা যাবে হাইকোর্টে, কিন্তু আবার এগেন আপিল করা যাবে না। দেওয়ানিতে হাইকোর্টের অনুমতি সাপেক্ষে দ্বিতীয় রিভিশনের বিধান আছে। অনুমতি সাপেক্ষে দ্বিতীয় রিভিশন, অনুমতি সাপেক্ষে কোনো কিছু করাকে বলে লিভ টু রিভিশন। দেখবেন অনেক সময় লিভ টু আপিল, লিভ টু রিভিশন এই শব্দগুলো পাবো। তো লিভ টু বলতে আগে অনুমতি চাইবো, যে মহামান্য আদালত যদি অনুমতি দেয় তাহলে রিভিশনটা উনি গ্রহণ করবেন, আর অনুমতি না দিলে আর ফাইলিং করারই সুযোগ থাকছে না। তার মানে ফাইলিং এর আগে আগে দরখাস্ত দিয়ে অনুমতি নিতে হবে, সেটাকে বলা হয় লিভ টু রিভিশন বা লিভ টু অ্যাপিল। এটা কোথায় আছে? লিভ টু রিভিশনের বক্তব্য বা দ্বিতীয় রিভিশনের বক্তব্য কোথায় আছে? 115 ধারার উপধারা 4-এ আছে। আমি এখানে ব্র্যাকেটে দিয়ে দিয়েছি উপধারা 4-এর বক্তব্য, যদি আসে যে দ্বিতীয় রিভিশনের বিধান কোথায় আছে, 115 ধারার উপধারা 4-এ আছে। অনেক সময় উপর ধারাকে টার্গেট করেও কিন্তু প্রশ্ন অপশন সেট করা হয়, অতএব উপধারাটা মনে রাখাটা জরুরি। কিন্তু ফৌজদারিতে নেই। ফৌজদারিতে কি নেই? দ্বিতীয় রিভিশন নাই। দেওয়ানিতে রিভিউ এর বিধান আছে, কিন্তু ফৌজদারিতে নেই। দেওয়ানিতে রিভিউ করা যায়, ফৌজদারিতে রিভিউ এর কোনো বিধান নাই। এগুলো মনে রাখতে হবে আপনাদের, বাস্তবে কাজে লাগবে, ভাইভাতে কাজে লাগবে। বা অনেক সময় আপনি কোর্টে গেলে কলিগরা প্রশ্ন করবে এগুলো আপনি বুঝেন কিনা, ক্লিয়ার কিনা এগুলো নিয়ে। তো 115, 96 থেকে 115 পর্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ দিয়েছি। এই এমসিকিউ গুলো আপনারা দেখে নেবেন। যে এমসিকিউটার
উত্তর নিয়ে আপনাদের আপত্তি আছে বা বুঝতে পারছেন না, অবশ্যই আমাকে নক করবেন, মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে, আমি বুঝিয়ে দেব। কেউ যদি আমার কাছে কোনো কিছু জানতে চাই মেসেজ করে, আমি কাউকে নিরাশ করি না। আমি যখনই হোক সময় দিই, সেদিনই হোক, ইনস্ট্যান্ট হোক বা একদিন দুই দিন পরে হলেও আমি সময় দিই। আপনার আগের ব্যাচ আমাকে প্রচুর প্রশ্ন করতো, এই ব্যাচে প্রশ্নের সংখ্যাটা কম। আমি কি ধরে নিব যে আপনারা সবকিছু ঠিকভাবে বুঝতে পারছেন, নাকি ধরে নিব আপনারা বোঝার চেষ্টাই করছেন না তাই প্রশ্ন করছেন না? যেটাই হোক, ক্ষতি কিন্তু আপনাদেরই হবে। বুঝতে পারলে ফাইন, আর যদি বুঝতে না পারেন অবশ্যই মেসেজ করবেন। আমি মেসেজ আহ্বান করি আপনাদের কাছ থেকে, লাইভ ক্লাসে প্রশ্ন এক্সপেক্ট করি আপনাদের কাছে। আমি এমসিকিউ সাধারণত, যেগুলো ক্লাস টেস্টের যে এমসিকিউ সেগুলো আলোচনা করব, কিন্তু আমার নোটে দেওয়া এমসিকিউ আলোচনা করব না, কারণ আপনাদের কাছে তো এই নোটে প্রিন্ট কপি আছেই। আপনি পড়ে যেটা বুঝতে পারবেন না আমার কাছ থেকে বুঝে নিতে পারবেন। আর ক্লাস টেস্টে অনেক সময় আনকমন প্রশ্ন থাকে, সেগুলো একটু দুর্বোধ্য করি আমি, সেগুলো আমি ক্লাস টেস্টের মাধ্যমে লাইভ ক্লাসে বুঝিয়ে দিই। পার্ট 6 আশা করি এই যে আর আধা ঘন্টা ক্লাস হবে এর মধ্যে শেষ করতে পারবো। গত কালকের মতো এত দীর্ঘ ক্লাস আজকে হবে না। 122 থেকে 153 গুরুত্বপূর্ণ সেকশনগুলো আলোচনা করব। 122, বিধি প্রণয়নে সুপ্রিম কোর্টের ক্ষমতা। বিধি বলতে রুল, যেটা আদেশের আন্ডারের যে রুলগুলো আছে, এই রুলগুলো আরো বৃদ্ধি করতে, কোনো আদেশের আন্ডারে আরো কিছু রুল তৈরি করতে, অ্যামেন্ডমেন্ট করতে কি করতে পারবেন? সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে। একটা বিধি রদ করতে পারবে, মানে একটা পুরাতন বিধি রদ করে দিল, দরকার নাই, বা কিছু পরিবর্তন করলো, করতে পারবে, বা কিছু বিধি সংযোজন করলেন, অ্যাড করলেন, এটা কে করতে পারবেন? মহামান্য সুপ্রিম কোর্ট। এবার 123-এ বলা হচ্ছে বিধি প্রণয়ন কমিটি। বিধি প্রণয়ন কমিটি, তাহলে বিধি প্রণয়ন করতে হলে বা বিধি রদ করতে হলে, পরিবর্তন করতে হলে, পরিমার্জন, সংশোধন বা সংযোজন যাই করার দরকার হোক না কেন, একটা কমিটির দরকার আছে। এই কমিটির বিধান কত ধারা মতে আছে? সিপিসি 123-এ আছে। এই কমিটিতে প্রধান বিচারপতি কর্তৃক নিযুক্ত 6 জন সদস্য থাকবে। তাহলে কতজন সদস্য বিশিষ্ট কমিটি হবে? 6 জন। দেখেন এখানে সেকশন কত, 123। 123-এর 1, 2 এবং 3, এই ডিজিট গুলো যুক্ত করেন, 1+2+3 যোগ করলে কিন্তু 6 হয়। এভাবে আমরা একটু টেকনিক্যালি মনে রাখতে পারবো। 123 ধারা, 6 জন সদস্য বিশিষ্ট বিধি প্রণয়ন কমিটি হবে। এবং নিয়োগ কে দিবেন? মহামান্য প্রধান বিচারপতি, চিফ জাস্টিস। ইংরেজিতে চিফ জাস্টিস থাকতে পারে, তো চিফ জাস্টিসের বাংলায় যে প্রধান বিচারপতি, এটা কিন্তু নতুন করে আর শেখানোর দরকার নেই আপনাদেরকে। এখন এগুলো খুব আলোচনা হচ্ছে বাংলাদেশে, নিউজ পড়লেই বুঝতে পারবেন। প্রধান বিচারপতি সহ বা ছাড়া, মানে প্রধান বিচারপতি নিজেকে এই 6 জনের মধ্যে রাখতেও পারেন, আবার নাও রাখতে পারেন। নিজে থাকলে বাকি আরো 5 জন নেবেন, আর না থাকলে বাকি 6 জনই অন্যদের নিবেন। সুপ্রিম কোর্টের বিচারপতি অবশ্যই হবেন। সুপ্রিম কোর্টের বিচারপতি বলতে হাইকোর্ট বিভাগেরও হতে পারে, অ্যাপিলেট ডিভিশনেরও হতে পারে। অন্তত একজন জেলা জজ হিসাবে 3 বছর ছিলেন, জেলা জজ হিসাবে অন্তত 3 বছর তিনি দায়িত্ব পালন করেছেন, তারপরে তিনি হাইকোর্ট বা অ্যাপিলেট ডিভিশনে বিচারপতি হিসাবে পদোন্নতি পেয়েছেন, প্রমোশন হয়েছে, এরকম ব্যক্তিকে নিবেন 3 জন। কতজন? 3 জন থাকবে। তাহলে জেলা জজ হিসাবে তার 3 বছরের চাকরির অভিজ্ঞতা আছে, তিনি সুপ্রিম কোর্টে বিচারপতি হিসাবে আছেন, এরকম ব্যক্তি অ্যাটলিস্ট 3 জন থাকবেন এই 6 জনের মধ্যে। তারপরে হাইকোর্টের অধস্তন দেওয়ানি আদালতের অ্যাডভোকেট। হাইকোর্টের অধস্তন দেওয়ানি আদালত বলতে জেলা পর্যায়ের যে দেওয়ানি আদালত, এই দেওয়ানি আদালতের যে অ্যাডভোকেট যারা থাকবেন, যেমন আমি রাজশাহীর দেওয়ানি আদালতের একজন অ্যাডভোকেট বলতে পারি, কারণ আমি সিভিল, ক্রিমিনাল, কর্পোরেট 3 ধরনের মামলায় ডিল করি, পরিচালনা করি। তো আমি এর মধ্যে, মানে এখানে বিধি প্রণয়ন কমিটির সদস্য হওয়ার মতন আমার এই যে অ্যাডভোকেট, যেহেতু এইভাবে যোগ্যতা আছে, যদিও অনেক সিনিয়রদেরকে এখানে সুযোগ দিবে, আমার মতো জুনিয়র অ্যাডভোকেটকে অবশ্যই দিবেন না। তো আমার কিন্তু সে যোগ্যতা তৈরি হয়ে গেছে, কারণ দেওয়ানি আদালতের আমি একজন অ্যাডভোকেট এই হিসাবে। তো এটা হচ্ছে এনটি বা একটা নিম্ন পর্যায়ের একটা যোগ্যতা। তো আরো অভিজ্ঞতা তো সঞ্চয় হতে হবে, আইন সম্পর্কে বুঝতে হবে, না হলে তার এই ধরনের একটা প্রেস্টিজিয়াস কমিটিতে থাকা সম্ভব না। 2 জন নিবেন অ্যাডভোকেট।
তারপর হাইকোর্টের অধস্তন দেওয়ানি আদালতের জজ, তার মানে জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, এই যে 5 প্রকারের যে কোর্ট আছে, নিম্ন আদালত, সেখান থেকে জজ নিবেন একজন। তাহলে এই মুহূর্তে যদি আমি প্রশ্ন করি যে 123 ধারা মতে যে 6 জন সদস্য হবেন বিধি প্রণয়ন কমিটিতে, এখানে বিচারক কতজন থাকবেন? কেউ তো দিতে পারবেন, বিচারক কতজন থাকবেন? 6 জনের মধ্যে বিচারক কতজন থাকবেন? 6 জনের মধ্যে বিচারক থাকবেন 4 জন এবং অ্যাডভোকেট থাকবেন 2 জন। আসতে আপনারা দেরি করেছেন তাই বলে দিলাম। দেখেন এখানে 2 জন অ্যাডভোকেট এবং 3 জন বিচারপতি আর একজন হচ্ছে জজ। তাহলে জজ এবং বিচারপতি উভয়কেই আমরা কি বলতে পারবো? বিচারক বলতে পারবো। 128 ধারা, যে বিষয়ে বিধি প্রণীত হতে পারে, তাহলে বিধি প্রণয়নের ক্ষেত্র কি, কোন ক্ষেত্রে বিধি প্রণয়ন করা যাবে, মানে বিধি প্রণয়ন এর জায়গা, কোন কোন জায়গায় বিধি প্রণয়নের সুযোগ আছে। তো মূল কার্যবিধির সাথে অসামঞ্জস্যপূর্ণ হবে না, মানে এই যে কার্যবিধি আছে, মূল কার্যবিধি, এই মূল কার্যবিধির সাথে সামঞ্জস্যপূর্ণ একটা বিষয় রেখেই বিধি প্রণয়ন করা যাবে। তাছাড়া যদি অসামঞ্জস্যপূর্ণ হয় তাহলে করা যাবে না, সামঞ্জস্যপূর্ণ হলে করা যাবে। তার মানে কন্ট্রাডিক্টরি হবে না, এমন বিধি তৈরি করা হলো যেটা কোনো ধারার সাথে কন্ট্রাডিক্টরি হচ্ছে, এমন বিধি প্রণয়ন করা যাবে না। 132, কতিপয় মহিলার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি। এখানে সিপিসি, আমাদের ইসলাম ধর্মে কিন্তু মহিলাদের মানে লেডি যারা আছেন তাদেরকে সম্মান দেওয়া হয়েছে। সিপিসিও কিন্তু অতিরিক্ত সম্মান দিচ্ছেন মহিলাদের। কেন সম্মান দিচ্ছেন? কোন মহিলাদের সম্মান দিচ্ছেন? দেশের প্রথা ও রীতি অনুসারে যে মহিলাকে জনসম্মুখে আনা যাবে না। কাদেরকে জনসম্মুখে আনা যাবে না? দেখবেন যে কিছু মহিলা আছেন বা কিছু বংশ বা পরিবার আছে, মহিলারা সাধারণত বাড়ির বাইরে খুব কম আসেন, বা বাইরে আসলেও তারা যথেষ্ট পর্দা নিয়ে বাইরে আসেন। তার মানে কিছু কিছু পরিবার থাকে যে আপন ভাইও হয়তোবা তার যখন যুবতী হয়েছেন, আপন ভাইও কি হয়নি, চেহারা আর দেখে না। হয়তোবা শিশুকালে বা কিশোরী কালে চেহারা দেখেছে আপন ভাই বোনদের মধ্যে, কিন্তু যখন তিনি যুবতী হয়েছেন তারপর থেকে আপন ভাইয়ের সাথেও সে তার মুখ দেখায় না। এরকম কিছু পরিবার এখনো বিলং করে বা এক্সিস্ট করে। তো এই ধরনের মহিলা যিনি এই পর্দাকে এত গুরুত্ব দেন, তাকে ব্যক্তিগত হাজিরার জন্য তাকে আদালতে আসার দরকার নাই। তার জন্য এটা কি সম্মান যে আপনি যেহেতু পর্দার মধ্যে থাকছেন, পর্দার মধ্যেই থাকেন, আপনাকে কষ্ট করে আসতে হবে না। গ্রেপ্তারে নিষেধ না থাকলে পরোয়ানা জারিতে গ্রেপ্তার করা যাবে। এখানে যদি এই মহিলা যদি, যদিও পর্দার মধ্যে আছেন, কোনো কারণে যদি তার অপরাধ হয়ে যায়, অপরাধ বলতে ফৌজদারি কোনো দায় তার মধ্যে চলে আসে, যদি তাকে আদালতের কোনো কিছু সমন বা অন্য কিছু অমান্য করেন, তাকে গ্রেপ্তার যদি করতে হয়, তাহলে গ্রেপ্তারে যদি নিষেধ না থাকে তাহলে গ্রেপ্তার করা যাবে। গ্রেপ্তারে বাধা নাই, কিন্তু হাজিরা দেওয়ার দরকার নাই, তার পরিবর্তে অ্যাডভোকেট হাজিরা দিলেই হবে। 133, অন্যান্য ব্যক্তিবর্গের অব্যাহতি। শুধু কি মহিলারাই এই যে হাজিরা থেকে অব্যাহতি পাবে, হাজিরা দিতে হবে না, এরকম কি মহিলাদের ক্ষেত্রেই? না, মহিলা বাদেও সামাজিক মর্যাদায় গেজেটে প্রকাশিত, মানে গেজেটেড কর্মকর্তা আপনারা শুনেছেন, যেমন আমরা সত্যায়িত করতে কার কাছে যাই? যারা গেজেটেড কর্মকর্তা, ফার্স্ট ক্লাস গেজেটেড কর্মকর্তা, বিসিএস ক্যাডার, তাদের কাছে যাই। তো যারা গেজেটেড কর্মকর্তা, তাদের কি করা যাবে না? হাজিরা নেওয়া যাবে না, বা গ্রেপ্তারে কিছু বিধিনিষেধ আছে। এটা আমরা আবার আদেশে গিয়ে আরো বিস্তারিত জানবো, বা সিআরপিসি তেও এটা সম্পর্কে আমরা বিধান দেখব। 134, ডিক্রি জারি ব্যতীত অন্য ক্ষেত্রে গ্রেপ্তার সকল ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য। ডিক্রি জারি ব্যতীত মূল মামলায় যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে যদি প্রয়োজন হয়, কিন্তু জারি মামলার ক্ষেত্রে কিন্তু আবার মহিলাদেরকে গ্রেপ্তার করা যায় না, সেটা আমরা দেখব। 137, অধস্তন আদালতের ভাষা কেমন হবে? এটা কিন্তু প্রায়ই প্রশ্ন আসে। অধস্তন আদালতের ভাষা সরকার ঘোষিত, সরকার ঘোষণা করবে ভাষাটা কেমন হবে। সিপিসিতে এই বক্তব্য দেওয়া আছে, কিন্তু সিআরপিসিতে কিন্তু বলে দেওয়া আছে বাংলা হবে, ইংলিশ হবে না, কি হবে। তারপরে
আদালত সাক্ষী যে সাক্ষ্য লিপিবদ্ধ করবেন কোন ভাষায়, এগুলো সিআরপিসি তে আমরা পড়বো। 139, হলফনামার শপথ। হলফনামা কি? এফিডেভিট। যার দ্বারা পরিচালিত হবে, কে শপথ করাবেন? যে কোনো আদালত বা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, সুপ্রিম কোর্ট কর্তৃক এ উদ্দেশ্যে নিয়োগপ্রাপ্ত অফিসারগণ। যেমন আমরা এফিডেভিট করি, এফিডেভিট যেমন নোটারি পাবলিক, ওই যে সুপ্রিম কোর্ট কর্তৃক এই উদ্দেশ্যে নোটারি পাবলিক যারা আছে তারা কিন্তু হলফনামার স্বাক্ষর নিতে পারেন, এফিডেভিট করে দিতে পারেন। নোটারি পাবলিক যারা আছেন সমগ্র বাংলাদেশের জন্য তারা আছে এখানে। তারপরে যে কোনো আদালত বা ম্যাজিস্ট্রেটও কিন্তু কি করেন? এফিডেভিট করান নোটারি পাবলিকের বিকল্প হিসাবে। বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত, সরকার যদি অন্য কাউকে এফিডেভিট করার ক্ষমতা দেয়, নোটারি পাবলিকদের কথাই এখানে বলা হচ্ছে। 144, এই 144 এটা সিপিসি। 144 ফৌজদারি কার্যবিধি খুব একটা হট সেকশন। মানে 144 ধারা মানেই কিন্তু আমরা ধরে রাখি যে জরুরি অবস্থা জারি করা। কারফিউ এবং 144 ধারার জরুরি অবস্থার মধ্যে একটু বেসিক পার্থক্য আছে। যখন আমি সিআরপিসি পড়াবো 144, কারফিউটা আমি সেখানে একটু ব্যাখ্যা করে দিব যে পার্থক্যটা কি। তো 144 ধারা সিপিসি থেকে বলা হচ্ছে প্রত্যর্পণ বা পুনরুদ্ধার এর জন্য আবেদন ভ্রমাত্মক রায়ে প্রাপ্ত ডিক্রি। মানে রায় হয়েছে ভুল, এবং এই ভুলের রায়ের মাধ্যমে ডিক্রি দেওয়া হয়েছে। এটার পরিবর্তন, রদবদল বা বাতিল হলে উক্ত আদালতেই পুনরুদ্ধারের আবেদন, পুনরুদ্ধারের বা প্রত্যর্পণের জন্য নতুন মোকদ্দমা করা যায় না। 144 ধারায় এই, প্রত্যর্পণ বা পুনরুদ্ধার সম্পর্কে বলা হয়েছে এটার জন্য নতুন মামলা করার দরকার নয়। ভ্রমাত্মক রায় যদি ডিক্রি হয় তাহলে পরিবর্তন, রদবদল বা বাতিল হলে উক্ত আদালতেই পুনরুদ্ধারের আবেদন করলে আদালত সেটা বিবেচনা করবেন। 148, সময় বৃদ্ধিকরণ। আদালত ইচ্ছানুযায়ী সময় বৃদ্ধি করতে পারবেন, মানে টাইম পিটিশন। মানে কোনো মামলায় টাইম পিটিশন দিয়ে যে সিপিসিতে 148 ধারায় টাইম টাইম পিটিশনের বিধান আছে, বা সময় নেওয়ার বিধান আছে, বা মুলতবির বিধান আছে। আর আমরা 17 যে আদেশ আছে সেখানে তো অ্যাডজর্নমেন্ট বলে আলাদা একটা কি আছে, অর্ডারই আছে। সেখানে আমরা আরো বিস্তারিত জানবো। টাকা দিলে মানে কস্ট বা খরচা, এক কথায় টাকা যদি দেওয়া হয় অনেক সময় পাওয়া যায়, সেটা আমরা দেখবো 17তে। আর এই কারণেই কিন্তু বছরের পর বছর মামলা চলে। সিপিসি খুবই একটি লেন্দি প্রসেস। কিছু কিছু জায়গা পরিবর্তন নিয়ে আসা দরকার, এত সময় দেওয়া উচিত না। 151, এই শেষের 3টা সেকশন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে মামলা, এখান থেকে প্রশ্ন আসে এমসিকিউ রিটেনে। আদালতের অন্তর্নিহিত বা সহজাত ক্ষমতা, এটাকে বলা হয় ইনহেরেন্ট পাওয়ার অফ দ্য কোর্ট। তো সহজাত ক্ষমতা সংরক্ষণ করা হয়েছে 151 ধারায়, আদালতকে সহজাত ক্ষমতা দেওয়া হয়েছে। আমরা দেখব যে সিআরপিসি তে বলে বলে দেওয়া আছে মহামান্য হাইকোর্টের সহজাত ক্ষমতা। মানে সেখানে সেকশনে বলে দেওয়া আছে যে হাইকোর্টের সহজাত ক্ষমতা, যেখানে কিন্তু বলে দেওয়া নাই যে কোন কোর্টের সহজাত ক্ষমতা। তাই সিপিসির ক্ষেত্রে কিন্তু সকল আদালত, যতগুলো আদালত আছে, লোয়ার 5 প্রকার কোর্ট আছে, নিম্ন আদালত, সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, জেলা জজ, মহামান্য হাইকোর্ট বিভাগ, মহামান্য আপিল বিভাগ, এই সকল প্রকারের যে সিভিল জুরিসডিকশনের ক্ষমতা সম্পন্ন যতগুলো কোর্ট আছে সবাই এই 151 ধারার অন্তর্নিহিত ক্ষমতা ব্যবহার করতে পারেন। শুধুমাত্র হাইকোর্ট না, সকল সিভিল কোর্টস, অল সিভিল কোর্টস ক্যান প্র্যাকটিস দ্য ইনহেরেন্ট পাওয়ার অফ দ্য সেকশন 151 অফ দ্য সিপিসি। তো সিপিসির যে 151 ধারার যে বিধান, ইনহেরেন্ট পাওয়ার, সকল দেওয়ানি আদালত প্র্যাকটিস করতে পারেন। এটা মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। তো আসলে অন্তর্নিহিত ক্ষমতাটা কি? টু ডু জাস্টিস মানে ন্যায় বিচার, জাস্টিস মানে ন্যায় বিচার করা, অ্যান্ড টু আনডু ইনজাস্টিস, ইনজাস্টিস মানে অন্যায়, তাহলে অন্যায় আটকানো, ন্যায় বিচার করা এবং অন্যায় আটকানো, অন্যায় না হতে দেওয়া, এটাই হচ্ছে ইনহারেন্ট পাওয়ার এর উদ্দেশ্য। কোন কোন ক্ষেত্রে করতে পারে? 2টি ক্ষেত্রে ইনহারেন্ট পাওয়ার অ্যাপ্লাই করতে পারে, ন্যায় বিচারের স্বার্থে এবং কার্যধারার অপব্যবহার রোধকল্পে। এখানে যে 2টা পয়েন্ট, এটা কিন্তু এই যে ইংলিশ যে বাক্য, এখান থেকে কিন্তু চলে আসছে।
টু ডু জাস্টিস 1 নম্বর পয়েন্টে ন্যায় বিচার এর স্বার্থে, তার মানে টু ডু জাস্টিস। আর আনডু ইনজাস্টিস মানে কার্যধারার অপব্যবহার রোধে। অপব্যবহার রোধ করে মানে আনডু করা। একত্রে বা অ্যানালগাস হিয়ারিং সহ প্রয়োজনীয় আদেশ দানে এই 151 ধারার বিধান প্রয়োগ করা যায়। আমরা আদালতে কোনো পিটিশন যদি দিই, সেটা সাধারণত একটু অপ্রচলিত যদি পিটিশন হয়, কোনো আদেশ বা বিধির মধ্যে স্পেসিফিক ভাবে বলা নাই এই ধরনের পিটিশনের বিষয়ে, তখন আমরা জুড়ে দিই 151 ধারার বিধান মতে পিটিশন। বা আমরা আর্জি সংশোধন করছি, একটু আর্জি সংশোধনটা একটু পরের দিকে করছি, হয়তো বা সাক্ষী শুরু হয়ে গেছে, এই সময় আর্জি সংশোধন করতে গেলে আদালত মেনে নিবে না বা অপর পক্ষের আইনজীবী বাধা দিবেন, ওই সময় আমরা 151 ধারা যুক্ত করে দিই এবং পয়েন্ট দেখাই যে এই আর্জিটা সংশোধন না করলে মামলাটা ফেল করবে, মামলার উদ্দেশ্যটা ব্যর্থ হবে। অতএব দয়া করে ইওর অনার, অন্তত অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করে হলেও আপনি 151 ধারার বিধান ব্যবহার করে এই আর্জিটা সংশোধন করে বাধিত করবেন। এইভাবে আদালতকে কনভিন্সড করে 151 ধারার কথা মনে করে দিলে আদালত খুশি হন এবং খুশি হয়ে কনভিন্সড হয়ে আদেশ মঞ্জুর করে, মানে মঞ্জুর করে আদেশ দিয়ে দেন। পিটিশন অনেক সময় 151 ধারার কারণেই মানে মঞ্জুর হয়, রিজেক্ট হয় না। 152, 152 বলছে রায়, ডিক্রি বা আদেশ সমূহ সংশোধন সংশোধন করার সুযোগ আছে। আমরা ছোটবেলা থেকে একটা শব্দ শুনে আসছি যে হাকিম লড়ে বা নড়ে তো হুকুম নড়ে না। আমাদের গ্রামের ভাষাকে নড়েকে লড়ে বলা হয়। রাজশাহীর কিছু কিছু গ্রাম আছে নড়েকে লড়ে বলা হয় গ্রামের ভাষায়। তো হাকিম যিনি তিনি নড়বেন, কিন্তু হুকুম যেটা সেটা নড়বে না। তার মানে তার কলমে যেটা লেখা হয়ে গেছে সেটা পরিবর্তন করা যাবে না। হাকিম বলতে বিচারক, বিচারক নড়তে পারেন বা তিনি সরতে পারেন, কিন্তু তার যে একবার আদেশ দেওয়া হয়েছে সেটার চেঞ্জ হবে না। সেটা 152 ধারাটা কিন্তু তার ভিন্ন কিছু বলছে। নিজস্ব উদ্যোগে, নিজস্ব উদ্যোগে বলতে একটা ডিক্রি বা একটা রায় বা একটা জাজমেন্ট দিয়েছেন একটা আদালত, সে আদালত দেখলেন রায় দেওয়ার পর তিনি নিজে আবার রিভিশন করছেন যে ঠিক দিলাম কিনা দেখি তো। উনি আবার পড়তে গিয়ে দেখছেন যে না, এটা তো ভুল হয়ে গেছে। অনেক সময় রায় লিখার পরে টাইপ করেন, বর্তমানে টাইপ করে প্রিন্ট করেন। তো কম্পিউটার স্ক্রিনে কিন্তু অনেক সময় কি হয়, ভুল থেকে যায়। যেমন আমার দু একটা ছোটখাটো ভুল আছে বানানগত বা শব্দ মিস্টেক, তো সেগুলো আমি বলে দিচ্ছি ক্লাসে যে এটা একটু ঠিক করে নেবেন। তো রায়েও এরকম ছোটখাটো ভুল চলে আসতে পারে। তো তিনি যদি দেখেন যে হ্যাঁ একটু ভুল হয়েছে, তিনি আবার সেটা নিজ উদ্যোগে আবার সংশোধন করে ফেলতে পারেন। অথবা আবেদন ক্রমে কি আবেদন করবেন, বাদী বা বিবাদী যার ডিক্রির স্বার্থ সংশ্লিষ্ট কোনো ব্যক্তি আবেদন যদি করে আদালতের কাছে, ইওর অনার এই রায় এখানে একটু ভুল আছে, একটু সংশোধন করে দেন, 152 ধারার বিধান মতে তিনি সংশোধন করতে পারবেন। সবগুলো কি সংশোধন করতে পারবেন না, ছোট ছোট বিষয়গুলো সংশোধন করা যাবে। কোনগুলো ছোট বিষয়? করণিক। করণিক বলতে যেইটা ভুল করেছেন সেরেস্তাদার, সেরেস্তাকে বলা হয় ক্লার্ক। ক্লার্ক যে মিস্টেকটা করে সেটাকে বলা হয় করণিক ভুল বা ক্ল্যারিক্যাল মিস্টেক। তো এই ক্ল্যারিক্যাল মিস্টেক ইংলিশেও কিন্তু আসতে পারে অপশনে, এমসিকিউ প্রশ্নের অপশনে ক্ল্যারিক্যাল মিস্টেক শব্দটা আসতে পারে করণিক শব্দের পরিবর্তে। অথবা গাণিতিক, গাণিতিকের পরিবর্তে কি আসতে পারে, অ্যারিথমেটিক, এরকম শব্দ আসতে পারে। তারপরে আকর্ষিক ভুল বা বিচ্যুতি শুদ্ধ করতে পারবে। তাহলে কি কি করতে পারবে 152 ধারায় এখানে বলা আছে। ইংলিশ গুলো যদি দেখতে চান দয়া করে একটু বিয়ার একটা দেখে নিবেন 152 ধারা, তাহলে ইংলিশ গুলো সেখানে অবশ্যই দেওয়া আছে। 153, সংশোধন করার সাধারণ ক্ষমতা। প্রকৃত প্রশ্ন বা বিচার্য বিষয় নির্ধারণের উদ্দেশ্যে যে কোনো সময় শর্তাসহ কার্যধারা ত্রুটি সংশোধন করা যাবে। কার্যধারায় কোনো ত্রুটি হয়ে গেছে, যেমন ফৌজদারি কার্যবিধিতে এডিআর, আমরা দেখেছি আগের ক্লাসগুলোতে যে 89 তে এডিআর এর বিধান যুক্ত করা হয়েছে। তার মানে অল্টারনেটিভ ডিসপুট রেজলিউশন, রেজলিউশন বা বিকল্প বিরোধ নিষ্পত্তি এর জন্য একটা স্টেপ রাখতেই হবে। এই স্টেপটা যদি না রেখে এটাকে কি করা হয়, মিস করা হয়, তাহলে এক পক্ষ বলতে পারে যে এডিআর এর কোনো সুযোগ দেওয়া হয়নি ইওর অনার। বা আরো কিছু
সমন জারি হয়নি, সমন জারি না হতেই জবাবের জন্য দিন নির্ধারণ করা হয়েছে। অতএব যথেষ্ট সময় পাওয়া যায়নি জবাব দাখিলের জন্য, বা যেহেতু সমনই পাইনি আমি জবাব কিভাবে দাখিল করব, এই অজুহাতে মিসকেস করে এই মামলার ডিক্রিকে প্রশ্নবিদ্ধ করা যেতে পারে। তো এগুলো কার্যধারা ভুল ত্রুটি সংশোধন করে নিতে পারে সংশ্লিষ্ট পক্ষ। এটা 53 ধারায় বলা আছে। দেখেন 53 ধারা, এই ধারাতে কিন্তু বলে দেওয়া হলো যে সংশোধন করার সাধারণ ক্ষমতা কিন্তু আদালতের দেওয়া আছে। আদালত কেউ যদি আবেদন করে তাহলে খরচা সহ যদি খরচা দেয় তাহলে সংশোধন করতে পারে। কারণ অসময়ে যদি সংশোধন চায় তাহলে অপরপক্ষকে কস্ট দিতে হতে পারে। কস্টকে খরচা বলা হচ্ছে, মানে হয়তোবা একটা অ্যামাউন্ট দিতে হবে। তো কস্ট কত দিতে হয় এগুলো আমরা আদেশের বিধির মধ্যে ডিটেলস পাবো। কোন ক্ষেত্রে 200 বা 1000, না 2000, 3000, 3000 পর্যন্ত আমরা কস্টে দেখে থাকি। তো আজকের যে আলোচনা ছিল 96 থেকে শেষ পর্যন্ত, এই বিষয়ে যদি কারো স্পেসিফিক প্রশ্ন থাকে তো হাত উত্তোলন করে প্রশ্ন করতে পারবেন, অথবা আমি সবার লাইন উন্মুক্ত করে দিচ্ছি। যারা যারা প্রশ্ন করতে চাইবেন তারা তারা কি করবেন? হ্যাঁ, যারা যারা প্রশ্ন করবেন তারা তারা মাইক অন করে এখন প্রশ্ন করতে পারবেন। এখন আমার অনুমোদনের জন্য রেজ হ্যান্ড করার দরকার নেই। এখনো 10 মিনিট সময় আছে। আশা করি 10 মিনিটে বেশ ভালো আলোচনা হতে পারে। তো আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দিয়ে দিচ্ছি। দেখেন, 23 সালে একটা প্রশ্ন এসেছে রিসেন্টলি, দেওয়ানি আদালত কোন ক্ষেত্রে অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারে না? পারে না বলেছে। ন্যায় বিচার নিশ্চিতের ক্ষেত্রে, এটা তো আমরা দেখলাম, আমার নোট 1 নম্বর পয়েন্ট ছিল, মানে টু ডু জাস্টিস, স্থিতি অবস্থা বজায় রাখতে। স্থিতি অবস্থা বজায় রাখাটাও কিন্তু জাস্টিসের কারণে করতে পারে আদালত, স্টে করতে, কোনো কিছু স্টে করতে। আদালতের কার্যক্রমের অপব্যবহার রোধকল্পে, এইটাও কিন্তু হুবহু আমার নোটের মধ্যে আছে। তার মানে ক এবং খ, এই পয়েন্ট দুইটা কিন্তু হুবহু আমার নোটে আছে। এখন খ এবং ঘ আমার নোটে নাই। স্থিতি অবস্থা বজায় রাখতে এবং তামাদির বাধা অতিক্রম করতে। তামাদির বাধা অতিক্রম করা, তামাদি আইন কিন্তু এখানে একটু চলে আসছে। তামাদি আইনকে কিন্তু অন্য আইন দ্বারা প্রভাবিত করা যায় না। তামাদি আইনে যে 3 ধারার বিধান আছে যে তামাদির মেয়াদ অতিক্রম হয়ে গেলে সেইটা কি করা যাবে না, আর মামলা নেওয়া যাবে না, সরাসরি খারিজ করতে হবে। এটা একেবারে স্ট্রিক্ট, আদালত এটা মানতেও কিন্তু বাধ্য। তাহলে এখানে তামাদি আইনের 3 ধারাটা কিন্তু এই ঘ অপশনে প্রতিফলিত হয়েছে। এই কারণে উত্তরটা হবে ঘ। কারণ সিপিসির 151 ধারা তামাদি আইনের 3 ধারাকে প্রভাবিত করতে পারে না, সম্ভবই না। স্থিতি অবস্থা বজায় রাখতে, স্থিতি অবস্থা বজায় রাখার যে বিষয়টা আমরা যদি বলি, তাহলে এখানে দেখেন একত্রে বা অ্যানালোগাস হিয়ারিং সহ প্রয়োজনীয় আদেশ। এই যে প্রয়োজনীয় যে আদেশ কথাটা আছে এর মধ্যেই কিন্তু কি করতে পারে, স্থিতি অবস্থা বজায় রাখতে পারে। এখন এই যে প্রয়োজনীয় আদেশ বলে একটা শব্দটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই প্রয়োজনীয় আদেশের মধ্যে কিন্তু এই ধরনের আরো 10-20 রকমের পয়েন্ট আসতে পারে। কোনগুলো প্রয়োজনীয় আদেশ? আদালতের ন্যায় বিচার নিশ্চিতের স্বার্থে অথবা কার্যক্রমের অপব্যবহার রোধকল্পে। একটা কার্যক্রম আসতে, একটা মামলাটা মনে করেন যে রেস সাবজুডিসের একটা বিষয় চলে আসলো। এখন অপরপক্ষ রেস সাবজুডিস দাবি করছে যে এইটার বিষয়ে আরেকটা মামলা আছে ওর অনার, এর মধ্যে 151 ধারা উনি প্রবেশ করিয়ে অ্যাপ্লিকেশন দিতে পারে। তখন পরে মামলাটা কি করতে পারে, স্থির করে দিতে পারে, স্টে করে দিতে পারে। এটাও তো একটা স্থিতি অবস্থা। তাহলে 10 ধারাতেও পারছেন উনি, আবার এখানে এসে 151 ধারাটা একত্রিত করে পারছেন। এটা সহজাত ক্ষমতা, কিন্তু অন্তর্নিহিত ক্ষমতা আর সহজাত ক্ষমতা যেহেতু একই কথা, এটা প্রয়োগ করে করতে পারছেন। তো কেউ যেহেতু প্রশ্ন করছেন না, আর যদি এখানে দেখেন আরেকটা প্রশ্ন আসছে 23 সালে। 23 সালের প্রশ্নগুলো কেন আলোচনা করছি? কারণ 23 সালের প্রশ্নের প্যাটার্নের ভিত্তিতে কিন্তু পরবর্তীতে আপনাদের যে পরীক্ষাটা হবে এবার, সেইটার কিন্তু প্রশ্নের আন্দাজ আমরা করতে পারি। ডিক্রিতে বাদীর জমির মোট পরিমাণ ভুল লেখা হলে, তাহলে জমির পরিমাণ মনে করেন 33 শতক, মানে 1 বিঘা।
কিন্তু ভুল করে সেখানে লেখা হয়েছে 3 শতক। কোথায় 33, কোথায় 3, কমিয়ে দিয়েছে 10 গুণ কম। তাহলে এটা সিপিসি এর কোন ধারা অনুযায়ী প্রতিকার আছে, কোন ধারায় প্রতিকারটা আছে? এখানে 52 ধারায় প্রতিকার আছে। তো এখানে 52 ধারায় ডিক্রিতে বাদীর জমির যে মোট পরিমাণ ভুল হয়েছে, এটা কি ধরনের মিস্টেক? গাণিতিক ভুল, এটা অ্যারিথমেটিক মিস্টেক। মানে জমির পরিমাণ লিখতে গেলে তো আপনাকে একটা সংখ্যা লিখতে হবে, পরিমাণ লিখতে হবে। 33 শতক বা 1 বিঘা বা 20 কাঠা, যেভাবে লিখেন না কেন, ডেসিমালে লিখেন আর শতক, শতাংশ বা একরে লিখেন না কেন, সে মোট পরিমাণটা ভুল লিখেছে। 10 একরের কাছে 2 একর লিখেছে, বা 100 একরের কাছে 10 একর লিখেছে। তাহলে এটা গাণিতিক ভুল বা অ্যারিথমেটিক মিস্টেক। এটার কারণে এটা 52 ধারায় আসবে। এটা দেখেন, এই যে গাণিতিক, গাণিতিক যে ভুল, করণিক, গাণিতিক, এটা 52 ধারার মধ্যে অলরেডি আমার নোটে আছে। তো এটা যে গাণিতিক ভুল, এটা আপনাকে বুঝতে হবে। আমার নোটে কিন্তু বলা নাই যে মোট জমির পরিমাণ ভুল হলে, তো মোট জমির পরিমাণ ভুল মানে গাণিতিক ভুল, এটা আপনাকে বুঝতে উত্তর করতে হবে। তাহলে এটাকে আমি দাবি করতে পারি আমার নোট থেকে কমন? হ্যাঁ, আমার নোট থেকে হুবহু কমন না, কিন্তু বুঝলে আবার আমার নোট থেকে কমন। এটা এটা 23 সালে কমন ছিল। তো যেহেতু আপনারা প্রশ্ন করছেন না, সেহেতু ক্লাসটা শেষ করে দিই। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।